প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। যে সমস্ত পুরুষ এবং মহিলারা বর্তমানে কৃষক বন্ধুর আবেদন করেছেন বা কৃষক বন্ধুর টাকা পান বর্তমানে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমাদেরকে বলে রাখি, নতুন করে কিন্তু একটি ফর্ম অ্যানাক্সার অন ফিল্ড ভেরিফিকেশান একটি ফর্ম তোমাদেরকে ফিল আপ করতে হচ্ছে। ফিল আপ করে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে, না হলে কিন্তু অন্যথায় তোমাদের এই কৃষক বন্ধু প্রকল্পটি বন্ধ হয়ে যাবে। তো তোমরা যদি চালু রাখতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটি কোথায় পাবে এবং এর সাথে সাথে তোমাদের কোন ঘরে কি উল্লেখ করতে হবে আর সমস্ত ডিটেলস কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ সরাসরি তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো শুরুতেই তোমাদেরকে বলে রাখি, এই ফর্মটি তোমরা সরাসরি অনলাইনে পেয়ে যাবেন, বা আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে কিন্তু সরাসরি তোমরা পিডিএফ আকারে এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, সরাসরি কিন্তু এখানে উল্লেখ করা আছে অ্যানাক্সার অন। তো বেসিক্যালি এই ফর্মটি হচ্ছে ফিল্ড ভেরিফিকেশান, অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা এর জন্য যাচাইকরণ ফর্ম। ঠিক আছে, তো এইখানে তোমরা সরাসরি দেখতে পাবে কৃষক বন্ধু আইডি নম্বর। তো এই আইডি নাম্বারটা তোমরা কোথায় পাবে? দেখো, দুয়ারে সরকারের যে সমস্ত মহিলা এবং পুরুষ আবেদন করেছিলেন তাদের কিন্তু একটা চিরকোড দিয়েছিল, সেখানে কিন্তু কৃষক বন্ধু একটা আইডি নম্বর লেখা ছিল। এবং বর্তমানে তোমরা যদি এই কৃষক বন্ধুর আইডি যদি না জানা থাকে, তাহলে সেই কৃষক বন্ধুর আইডিটা কিভাবে পাবে সে বিষয়ে কিন্তু পরবর্তীতে একটা ভিডিও আমি বানিয়ে দেবো। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডান সাইডে উল্লেখ করা আছে, বলা আছে যাচাইকৃত যদি সঠিক হয় তবে যাচাইকরণী কর্তৃপক্ষ চিহ্ন প্রদান করবেন। অর্থাৎ এই যে ঘরগুলো, এই ঘরগুলো কেবলমাত্র অফিস ইউজ অনলি, এটা অথরিটিরা কিন্তু এখানে টিক চিহ্ন মারবে তোমার তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তথ্য বা বিবরণ, এখানে 1 নম্বর কলমে উল্লেখ করা আছে। কি উল্লেখ করা আছে? বলা হয়েছে সুবিধাভোগীর নাম কৃষক বন্ধুর রেকর্ড ব্যাংক পাসবই অনুযায়ী। অর্থাৎ এখানে যিনি বেনিফিশিয়ারি আছেন, অর্থাৎ যিনি আবেদন করেছিলেন, তার কিন্তু এখানে ব্যাংক পাসবুকে যে নামটি আছে সেই নামটি কিন্তু এই ঘরে উল্লেখ করতে হবে। ক্লিয়ার? তারপরে 2 নম্বর কলমে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, বলা আছে পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম কিন্তু সুস্পষ্টভাবে এখানে তোমাদেরকে উল্লেখ করতে হবে। যদি বিবাহিত হন তাহলে স্বামীর নাম লিখবেন, অবিবাহিত হলে অভিভাবকের নাম লিখবেন। ক্লিয়ার? তারপরে 3 নম্বরে তোমরা দেখতে পাবে 3 নম্বরে লেখা রয়েছে অ্যাড্রেস বা ঠিকানা। তো 3 নম্বর কলমে কিন্তু এখানে অ্যাড্রেস বা ঠিকানাটা তোমাদের এই ঘরে বসিয়ে দেবে। তারপরে 3-এর কতে লেখা আছে জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট। তো তুমি কোন জেলা থেকে বিলং করছো সেই জেলার নামটা এই ঘরে বসিয়ে দেবে। তো এই ঘরে কিন্তু সুন্দর করে তোমরা বসিয়ে দেবে। তারপরে 3-এর ক্ষয়ের দাগে বলা হয়েছে ব্লক, অর্থাৎ তুমি কোন ব্লক থেকে বিলং করছো সেই ব্লকের নামটা এখানে বসিয়ে দেবে। 3-এর গতে বলা আছে গ্রাম পঞ্চায়েত, তো যে গ্রাম পঞ্চায়েত থেকে তুমি বিলং করছো সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এই ঘরে বসিয়ে দেবে। 3-এর ঘ মৌজা বা গ্রাম, তো তোমরা এই যে মৌজা, এটা হচ্ছে পর্চা বা মিউটেশন কপিতে পেয়ে যাবে, সেখানে মৌজার বা গ্রামের নামটা উল্লেখ আছে, সেটা সরাসরি এই ঘরে বসিয়ে দেবে। এবার কর দাগে বলা হয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস, অর্থাৎ যিনি আবেদনকারী ওনার ডিটেলসটা কিন্তু এখানে ফিল করতে হবে। তো বেনিফিশিয়ারি ডিটেলসে কী কী ফিল করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো প্রথমত তোমাদের বলে রাখি, বেনিফিশিয়ারি যিনি আছেন ওনার ব্যাংক ডিটেলসটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। যেমন 4-এর কয়ের দাগে বলা হয়েছে ব্যাংক ও শাখার নাম, অর্থাৎ ব্যাংকের নামটা লিখতে হবে, তার পাশাপাশি ব্রাঞ্চের নামটাও কিন্তু উল্লেখ করতে হবে। 4-এর খতে উল্লেখ করা আছে আইএফএসসি কোড, অর্থাৎ এই আইএফএসসি কোড ব্যাংকের পাসবুক যে বই আছে বইয়ের ফার্স্ট পেজে কিন্তু তোমরা পেয়ে যাবে, দেখবে আইএফসি একটি কোড আছে, সেই কোডটি এই ঘরে বসিয়ে দেবে। তারপর বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তো ব্যাংকের পাসবুকে ফার্স্ট পেজেই লেখা থাকবে ব্যাংক
অ্যাকাউন্ট নম্বর, সে অ্যাকাউন্ট নম্বরটা এই ঘরে বসিয়ে দেবে। তারপরে বলা হয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি সংযুক্ত আছে সেই মোবাইল নম্বরটা এই ঘরে সুন্দরভাবে বসিয়ে দেবে। 6 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর আধার নাম্বার, তো আধার নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে, যে 12 ডিজিটের যে তোমাদের আধার নাম্বার আছে সেই নাম্বারটা বসিয়ে দেবে। তারপরে ভোটার কার্ড অর্থাৎ এপিক কার্ড যেটা বলা হয় সেই এপিক নম্বরটা এই ঘরে বসিয়ে দেবে। তারপরে বলা হচ্ছে 8 নম্বরে বলা হচ্ছে SASSD তালিকাভুক্ত কিনা, যদি ইয়েস হয় তাহলে হ্যাঁ লিখবে, না হলে না। ঠিক আছে। তারপরে 9 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, বলা হচ্ছে PM কিষাণের সুবিধাভোগী কিনা। তো তোমরা যদি PM কিষাণ পেয়ে থাকো, অর্থাৎ বেনিফিশিয়ারি যিনি তিনি যদি PM কিষাণ পেয়ে থাকে তাহলে সেটা কিন্তু এখানে উল্লেখ করবে। ঠিক আছে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ 10 নম্বর কলমে কি বলা হয়েছে, তো 10 নম্বর কলমে কিন্তু এখানে বলা হয়েছে প্রধান পেশা অর্থাৎ প্রাইমারি অকুপেশন কৃষি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধি সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থান, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অনুরূপ কোনো প্রতিষ্ঠানে স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন। তো এখানে কোন পেশার সাথে যুক্ত সেই পেশাটা কিন্তু এইখানে উল্লেখ করতে হবে। ক্লিয়ার। তারপরে 11 নম্বরে কিন্তু বলা হয়েছে জমির বিবরণ, তো পর্চায় তোমাদের জমির বিবরণটা লেখা থাকবে, সেই জমির বিবরণটা এই ঘরে উল্লেখ করবে। 11 কতে বলা আছে জেল নাম্বার, খাতিয়ান নাম্বার, এগুলো সব তোমরা পর্চায় পেয়ে যাবে। যে জমির মিউটেশন কপি বা পর্চা বলে সেই পর্চায় পেয়ে যাবে, তো জেল নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তারপরে এখানে 11 খতে বলা হয়েছে খাতিয়ান নাম্বার, তো খাতিয়ান নাম্বার ওই পর্চাতে পেয়ে যাবে, খাতিয়ান নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে। তারপরে ওই পর্চায় দাগ নাম্বার পেয়ে যাবে অর্থাৎ প্লট নাম্বার, সেই নাম্বারটা কিন্তু এই ঘরে তোমরা বসিয়ে দেবে। তারপরে ঠিক নিচেই ওই পর্চার ঠিক নিচেই তোমরা দেখতে পাবে 0.0 অর্থাৎ কত একর জমি আছে, এরিয়া অফ ল্যান্ড, সেটা কিন্তু ওই পর্চায় পেয়ে যাবে, সেই তথ্যটা এই ঘরে উল্লেখ করে দেবে। তারপরে কিন্তু বলা হয়েছে স্বাত্তলিপি ROR এর তারিখ, খাতিয়ানের তারিখ অর্থাৎ ডেট অফ ROR, খাতিয়ানের ডেট, সেই ওই পর্চায় লেখা থাকবে খাতিয়ানের ডেট, সেই খাতিয়ানের ডেটটা এখানে বসিয়ে দেবে। ক্লিয়ার। তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু এখানে বলা হয়েছে জমির দখল ধরন বা ক্রয় উত্তরাধিকার সূত্রে নাম জানার হস্তান্তর অর্থাৎ টাইপ অফ পসেশন, পর্চা এবং ডেথ, মিউটেশন, ট্রান্সফার, আদার্স। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে জমির দখলের ধরন, ক্রয় বা উত্তরাধিকার সূত্র, নামজারি, হস্তান্তর, অন্যান্য। তাই এটা কিন্তু ওই জমির দলিলে কিন্তু উল্লেখ থাকবে, সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। যদি ক্রয় থাকে তাহলে ক্রয় এখানে লিখতে হবে, উত্তরাধিকার সূত্রে না যদি থেকে থাকে এরকম বিষয় থেকে থাকে সেটা এখানে উল্লেখ করতে হবে। ক্লিয়ার। তারপরে বলা হয়েছে আয়কর প্রদানকারী কিনা, তাই ইনকাম ট্যাক্স পে যদি তোমরা দিয়ে থাকো তাহলে ইয়েস লিখবে, না দিয়ে থাকলে নো লিখবে। ক্লিয়ার। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম যেটা বললাম সেটা হচ্ছে বেনিফিশিয়ারি ডিটেলস, এবার তার হাজব্যান্ড বা স্ত্রীর ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তো বেনিফিশিয়ারি যদি বিবাহিত হয় তাহলে তার স্বামীর ডিটেলস এখানে কিন্তু ফিল করতে হবে, এবং বেনিফিশিয়ারি যদি পুরুষ হয়ে থাকে তাহলে তার স্ত্রী বিবরণটা এখানে ফিল আপ করতে হবে, এবং বেনিফিশিয়ারি যদি মহিলা হয়ে থাকে তার স্বামীর বিবরণটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। ক্লিয়ার। তো 13 নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে ক্ষয়ের দাগে বলা হয়েছে স্পাউস ডিটেলস, ঠিক আছে, স্বামী বা স্ত্রী বিবরণ। তো 13 নম্বরে যদি স্বামী হয় তাহলে এখানে স্বামীর নামটা উল্লেখ করতে হবে, এবং বেনিফিশিয়ারি যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রীর নামটা এখানে উল্লেখ করতে হবে। ক্লিয়ার। এবং তার ব্যাংক ডিটেলসটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, ব্যাংকের বিবরণ। তারপরে ব্যাংক ও শাখার নামটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ ব্যাংক নেম এবং ব্রাঞ্চ নেমটা এখানে উল্লেখ করতে হবে। IFSC কোডটা কিন্তু এই ঘরে উল্লেখ করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা এই ঘরে উল্লেখ করতে হবে,
আধার সংযুক্ত মোবাইল নাম্বারটা কিন্তু এই ঘরে উল্লেখ করতে হবে এবং আধার কার্ডের নাম্বারটা কিন্তু এই ঘরে উল্লেখ করতে হবে। এপিক নম্বরটাও কিন্তু এই ঘরে উল্লেখ করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে কেবিএন এর সুবিধাভোগী কিনা। যদি কেবিএন এর সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে ইয়েস লিখবেন, নাহলে নো লিখবেন। তারপরে বলা হয়েছে এএসডিডি তালিকাভুক্ত কিনা। যদি এএসডিডিতে তালিকাভুক্ত থাকেন তাহলে ইয়েস লিখবেন, নাহলে নো লিখবেন। তারপরে কিন্তু বলা হয়েছে পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, অর্থাৎ পিএম কিষাণ পায় কিনা। যদি পেয়ে থাকে তাহলে ইয়েস লিখবে, নাহলে নো লিখবে। ঠিক আছে। তারপরে এখানে বলা হয়েছে 21 নম্বর কলমে বলা হয়েছে প্রধান পেশা। এর মধ্যে কোন পেশার সাথে যুক্ত, যদি কোনো পেশার সাথে যুক্ত থেকে থাকে সেটা এখানে মেনশন করে দেবে। ক্লিয়ার। তারপরে তোমরা একটু নিচে চলে আসবে, আসার পরে এখানে একটি ডিক্লারেশন তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু বাংলা এবং ইংরাজিতে লেখা আছে। কি বলা হয়েছে? বলা হয়েছে আমি এই মর্মে সজ্ঞানে ঘোষণা করেছি যে উপরিক্ত প্রদত্ত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সত্য সঠিক। পরবর্তীকালে কোনো যাচাই প্রদত্ত তথ্য মিথ্যা বা বিভ্রান্তিকর প্রমাণিত হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সরকার আমার বিরুদ্ধে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং কৃষক বন্ধুর নতুন প্রকল্প অথবা সরকারের অন্য কোনো অনুরূপ প্রকল্পে আমার প্রাপ্যতা বাতিল করা যেতে পারে। আমি আরও ঘোষণা করেছি যে আমি আমার স্ত্রীর আধার নম্বর উভয় পূর্ণ সম্মতিক্রমে প্রদান করা হয়েছে এবং সরকারি বিভিন্ন প্রকল্পে সুবিধা প্রদান ও প্রয়োজনীয় যাচাইকরণের উদ্দেশ্য সরকার এই আধার সংক্রান্ত তথ্য ব্যবহার করতে পারে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে উপরে যে কটি ঘরে তোমরা উল্লেখ করেছো সবকটি যেন সত্য হয় বা সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে থাকো, তার একটা ডিক্লারেশন কিন্তু এখানে লেখা আছে। ক্লিয়ার। এবার বেনিফিশিয়ারি অর্থাৎ সুবিধাভোগী স্বাক্ষর, এখানে কিন্তু তিনি একটা স্বাক্ষর করবে এই জায়গাটায়। যদি সই না করতে পারে তাহলে টিপ সই দেবে। আর বাদ বাকি এইগুলো কিন্তু তোমাদের নয়, এইগুলো কিন্তু অনলি অফিস ইউজ অনলি। ঠিক আছে। তো এইখানে তোমাদেরকে বলে রাখি এইগুলোতে তোমরা হাত দেবে না, এইগুলো সব অফিস ইউজ, অর্থাৎ এগুলো অফিসের কাজ। তো যে সমস্ত কৃষক বন্ধুর জন্য পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে বলছি, যারা নতুন প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের এই অ্যানাক্সার অন ফিল্ড ভেরিফিকেশান যাচাই ফর্মটি কিন্তু ফিল আপ করে জমা করতে হবে, না করলে কিন্তু এই সুবিধা তোমরা পাবে না। তো সব প্রিয় ভিউয়ার্স, কীভাবে তোমরা ফিল আপ করবে, প্রতিটা ঘরে কি উল্লেখ করবে, সমস্ত তথ্যটাই কিন্তু আজকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।